মাস পর। দুষ্টু মিষ্টি খুনসুটিতে এভাবেই কেটে গেল 3 মাস। কালকে ওদের কলেজে পয়লা বৈশাখ উদযাপনের একটা বিরাট অনুষ্ঠান। সারা কলেজ যেন উৎসবে ধুম লেগে গেছে। রিহার্সাল রুম চলছে, নাচ গান আবৃত্তি, সারা কলেজটা সাজানো হয়েছে। এখন পর্যন্ত রাহান আর দিয়ার বিয়ের কথা কলেজে কেউ জানে না। দিয়া ওর ফ্রেন্ডের সাথে আলোচনা করছে কাল কি করবে সবাই, কি রকম করে সাজবে ইত্যাদি ইত্যাদি। এমন সময় পুরো কলেজে সবচেয়ে হ্যান্ডসাম অ্যান্ড টপলেট ছেলেটির নাম দিগন। প্রায় সব মেয়েরই ক্রাশও। দিগন দিয়ার সিনিয়র ভাইয়া ওদের কাছে গিয়ে বলল, দিয়া একটু আমার সাথে আসবে? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, প্লিজ। দিয়া কিছুক্ষণ ভেবে আচ্ছা চলুন। ওরা ওখান থেকে চলে যাবার পর এবার বুঝি দিগন্ত ভাইয়া দিয়াকে প্রপোজটা করেই দিবে। হ্যাঁ রে, বেশ কিছুদিন ধরেই ভাইয়াটা দিয়ার পেছনে ঘুরঘুর করছিল, কিন্তু দিয়াটা তো একটা পাক্কা গাধি। কেন যে আমাকে চোখে পড়লো না? নীলার কথা শুনে সবাই হি হি করে হেসে দিল। একটু নিলিবিলি সাইডে নিজে গিয়ে দিগন দিয়ার হাতটা নিজের হাতে নিয়ে প্রপোজ করে দিল। আর ঠিক সেই মুহূর্তে রাহান সেটা দেখে ফেলল। দিয়া কিছু বলার আগেই রাহান সেখানে গিয়ে টানতে টানতে দিয়াকে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। দিয়াকে রাহান একেবারে দেয়ালের সাথে লাগিয়ে চোখে চোখ রেখে বলল, মেয়ে, তুমি কি আমার সাথে থাকতে চাও না? আমার কাছে থেকে মুক্তি পেলেই কি তুমি খুশি হবে? আমি তো আবার তোমাকে বিয়ে করে তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি, তাই না? রাহান দিয়ার মুখের দিকে তাকিয়ে রাগটা আমাকে ইনসাল্ট করা, আমাকে অ্যাভয়েড করা, তাই না? কাল সবার সামনে তোমাদের এত ছোট করব যে তোমরা তা ভাবতেও পারবে না। যদিও দুজন একসাথে বাসায় ফিরল, তবুও কেউ কারোর সাথে কোনো কথা বলল না। রাহান গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রাতে কিছু খেলো না। দিয়ারও রাহানের উপর রাগ হয়েছে। কেন উনি আমার সাথে এমন করলো? আমি কি ভাইয়ার প্রপোজটা অ্যাকসেপ্ট করেছি নাকি? আমি খাবো না, আর খেলেও ডাকবো না কাউকে। দিয়ার মন খারাপ, তাই হেডফোন লাগিয়ে গান শুনছে। প্রায় 2 ঘন্টা পর নজরে পড়ল পড়ার টেবিলের দিকে গেল। দেখলো সেখানে একটা চিঠি ভাঁজ করা আছে। ও গিয়ে চিঠিটা খুলে পড়তে লাগলো। দিয়া, কিছুদিন ধরেই আমি কিছু কথা তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু বলি বলি করেও কেমন যেন বলা হয়ে ওঠেনি। সরাসরি বলার চেয়ে চিঠিতে লেখা বা বলা অনেক সহজ, তাই চিঠিতে লিখলাম। কিছুদিন আগে তোমার আপু হঠাৎ আমাকে ফোন করে দেখা করতে বলে। মনে অনেক দ্বিধাস্ত নিয়ে ওর সাথে দেখা করেই ফেললাম। পার্কে দেখা করেছিলাম। তোমার আপুর সাথে তার হাজব্যান্ডও এসেছিল। আমাকে সব কথা ওরা খুলে বলল। তখন হিয়া বলল, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে বিয়ে হওয়ার 2 দিন আগে বাসা থেকে পালিয়ে আমি শিমুলকে বিয়ে করছি। আমার বাবা মা তোমাকে অনেক ছোট করছে সবার সামনে। জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও প্লিজ চেষ্টা করো। সেদিন আমার কোনো উপায় ছিল না। আমার সবচেয়ে প্রিয় মানুষটি যখন আমার জন্য সুসাইড করতে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন আমি আর সবার সম্মানের দিকে তাকিয়ে চুপ করে থাকতে পারিনি। আর আমাদের বিয়েটাও তো একে অপরকে ভালোবেসে হচ্ছিল না। আমার বাবা আর তোমার বাবার মধ্যে কথা দেওয়া ছিল অনেক আগে থেকেই। তুমি ওনার মৃত্যুর পরেও ওনার কথা রাখতে আমায় বিয়ে করতে রাজি হয়েছিল। আর তুমিও কিন্তু পুরোপুরি ঠকনি। দিয়া কিন্তু তোমায় অনেক পছন্দ করে। আমাদের 3 জনের একসাথে কাটানো অনেক ভালো সময় ছিল। দিয়া কিন্তু সারাদিন শুধু রায়ান ভাইয়া করতো। তোমার প্রশংসা সারাদিনই করতো। আর বলতিস আমার বরটাও যদি রায়ান ভাইয়ের মতো এমন ভালো হতো। আমি পালিয়ে আসার সময় যদিও ও আমার হেল্প করেছিল, তবু অনেক কেঁদেছিল। বলেছিল রায়ান ভাইয়া কষ্ট পাবে আপি। সত্যি ওদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা দেখছিলাম, তাই মন থেকে ওদের ক্ষমা করে দিলাম। আমি যতই বলতাম তোমার উপর প্রতিশোধ নিব, কিন্তু কোনো খারাপ ব্যবহার তোমার সাথে করতে পারতাম না। একসাথে থাকতে থাকতে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি দিয়া। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে।
আমি যার যোগ্য তার থেকে বেশি প্রভু আমায় দিয়েছেন, তোমায় দিয়েছে। আমরা কি আমাদের জীবনটা নতুন করে আরও সুন্দর করে সাজাতে পারি না? মনের বিরুদ্ধে যেও না, মন থেকে আমায় ভালোবাসতে পারলে আমার ভালোবাসার আহ্বানে সাড়া দাও। চিঠিটা পড়ে দিয়া দুই চোখে জল এলো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দিল। ও মনে মনে ভাবলো, আজ রাতে না, একেবারেই কালকে জবাবটা দিয়ে দেব। দিয়া ঘুম থেকে উঠে দেরি হয়ে গেল। ও ঘুম থেকে উঠে রায়হানকে বাসায় পেল না। মালি কাকার কাছে শুনলো রায়হান কলেজে চলে গেছে। তাই দিয়া গোসল করে লাল সাদা সুন্দর একটা জামদানি পরে, হাতে লাল চুড়ি, কপালে একটা লাল টিপ, দুই চোখে কাজল আর একটা খোপায় বাগানের তাজা বেলি ফুলের কয়েকটা মালা পরল, আর সাথে ম্যাচিং গয়না। রায়হান কলেজে গিয়ে আবার দিয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিল। তাই গাড়িতে করেই দিয়া কলেজে গেল। কলেজের সবাই কেমন যেন ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর কেমন যেনই লজ্জা করছিল, আর ওর কাজল কালো দুটো চোখ যেন সব জায়গায় রায়হানকেই খুঁজে বেড়াচ্ছে। ও ওর ফ্রেন্ডদের সাথে প্রোগ্রাম দেখতে চলে গেল। বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পর রায়হান মঞ্চে ডাকা হলো স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ঠিক তখনই মিষ্টি ম্যাডামের চামচে লিপি আর রিনা মাইকে বলল, আমরা রায়হান স্যারের সম্বন্ধে কিছু বলতে চাই। রায়হান স্যার একজন মিথ্যেবাদী, উনি বিবাহিত, আর দিয়া হচ্ছে ওনার স্ত্রী। ওদের কথা শুনে সবাই কানাকানি করতে লাগলো। তখন আদি মাইকে সামনে গিয়ে বলল, হ্যাঁ, আমি বিবাহিত। দিয়া আমার স্ত্রী, কিন্তু দিয়া আমায় ইচ্ছা করে বিয়ে করেনি। ও পরিবারের চাপে বাধ্য হয়ে আমায় বিয়েটা করেছে। ও এখনও ঠিক তোমাদের মতোই ঠিক নিষ্পাপ সরল। ও এখনও তোমাদের মতো হ্যান্ডসাম কোনো ছেলে দেখলে ক্র্যাশ খায়। ওর দু চোখে বড় হওয়ার অনেক স্বপ্ন আছে ওর জীবনটা গুছিয়ে নেওয়ার আগে। তাই আমি আপনাদের বিয়ের কথা কাউকে জানাতে চাইনি। আমি চাইনি কেউ ওকে নিয়ে কোনো কটু কথা বলুক, আর এতে দিয়ার কোনো দোষ নেই। বিয়ে সংসার জিনিসগুলো কি তাই ও ভালো করে বোঝে না। প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। এবার আর দিয়া চুপ করে না থেকে মঞ্চে উঠে গেল। দিয়া বলল, ভালোবাসা, সংসার, বিয়ে সত্যিই আমি জানতাম না, কিন্তু আপনার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে আমার ভালো লাগে। আমি অসুস্থ হলে আপনি যখন সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করেন, সেটা আমার অন্তর থেকে ভালো লাগে। আর হ্যাঁ, আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক গল্পে।